নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বোঝা গল্পটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। 2 বৎসর গত হইয়াছে। নলিনীর বয়স এখন 18 বৎসর। তাহার আর পূর্বের মতো কষ্ট নাই। স্বামী এখন আর তাহাকে অযত্ন করেন না। স্বামীর ভালোবাসা জোর করিয়া সে লইয়াছে। যে জোর করিয়া কিছু লইতে জানে, সে তাহা রাখিতেও জানে। তার এখন আর কোনো কষ্টই নাই। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্ত্রীর যত্নে, স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তাহার অনেক পরিবর্তন হইয়াছে। কাছারির কর্মের অবকাশে সে এখন নলিনীর সহিত গল্প করে, উপহাস করে, গান বাজনা করিয়া আমোদ পায়। এক কথায় সত্যেন্দ্র অনেকটা মানুষ হইয়াছে। মানুষ যেটা পায় না, সেইটাই তাহার অত্যন্ত প্রিয় সামগ্রী হইয়া দাঁড়ায়। মনুষ্য চরিত্রই এমনই। তুমি অশান্তিতে আছো, শান্তি খুঁজিয়া বেড়াও। আমি শান্তি ভোগ করিতেছি, তবুও কোথাও হইতে যেন অশান্তিকে টানিয়া বাহির করি। ছল ধরা যেন মানুষের স্বভাব সিদ্ধ ভাব। যে মাছটা পলাইয়া যায়, সেইটাই কি ছাই বড় হয়? সত্যেন্দ্রনাথও মানুষ। মানুষের স্বভাব কোথায় যাইবে? এত ভালোবাসা, যত্ন ও শান্তির মধ্যে তাহার হৃদয়ে মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জাগিয়া ওঠে। নিমেষের মধ্যে মনের মাঝে বৈদ্যুতিক ক্রিয়ার মতো যে বিপ্লব বাঁধিয়া যায়, তাহা সামলাইয়া লইতে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। মাঝে মাঝে তাহার মনে হয়, বুঝি আর সে সামলাইতে পারিবে না। এতদিনের চেষ্টা, যত্ন, অধ্যাবসায় সমস্তই বুঝি বিফল হইয়া যাইবে। নলিনীর এতটুকু ত্রুটি দেখিলে সত্যেন্দ্র ভাবে, সরলা থাকিলে বোধহয় এমনটি হইত না। হইত কিনা ভগবান জানেন। হয়তো হইত না, হয়তো ইহা অপেক্ষা চতুর্গুণ হইত। কিন্তু তাহাতে কি? সে মৎস্য যে পলাইয়া গিয়াছে। সত্যেন্দ্র এখনও সরলাকে ভুলিতে পারে নাই। কাছারি হইতে আসে যদি নলিনীকে সে না দেখিতে পায়, অমনি মনে করে, কিসে আর কিসে। নলিনী বড় বুদ্ধিমতী। সে সর্বদা স্বামীর নিকটে থাকে, কারণ সে জানিত এখনও তিনি সরলাকে ভুলেন নাই। একেবারে ভুলিয়ে যান, এই ইচ্ছা নলিনীর কখনো মনেও হয় না। তবে অনর্থক মনে করিয়া কষ্ট না পান, এই জন্য সে সর্বদা কাছে থাকিত, যত্ন করিত। নাই ভুলুন, কিন্তু তাহাকে তো অযত্ন করেন না। ইহাই নলিনীর ঢের। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। কলকাতায় তাহার বাটি নলিনীদের বাটির কাছে। কি একটা সম্বন্ধ থাকায় নলিনী তাহাকে কাকা বলিয়া ডাকে। রায় খুড়িমা প্রায় প্রত্যহই সত্যেন্দ্রর বাটি বেড়াইতে আসেন। গোপীবাবুও প্রায় আসেন। গ্রাম সম্পর্কে খুড় শ্বশুরকে সত্যেন্দ্রনাথ অতিশয় মান্য করে। সত্যেন্দ্রর বাসা তাহার বাটি হইতে দূর হইলেও উভয় পরিবারে বেশ মেলামেশি হইয়া গিয়াছে। নলিনীও মধ্যে মধ্যে কাকার বাড়ি বেড়াইতে যায়, কারণ একেই কাকার বাড়ি। তাহাতে গোপীবাবুর কন্যা হেমার সহিত তাহার বড় ভাব। বাল্যকালের সখী, কেহ কাহাকে ছাড়িতে চাহে না। সেদিন তখন 12টা বাজিয়া গিয়াছে। সত্যেন্দ্র কাছারি চলিয়া গিয়াছে। কোনো কর্ম নাই দেখিয়া নলিনী ছবি আঁকিতে বসিল। কিন্তু তৎক্ষণাৎ গড়গড় করিয়া একখানা গাড়ি ডেপুটিবাবুর বাড়ির সম্মুখে আসিয়া লাগিল। কে আসিল? হেম বুঝি? আর ভাবিতে হইল না। বিষম কোলাহল করিতে করিতে হেমাঙ্গিনী আসিয়া উপস্থিত হইল। হেমা আসিয়া একেবারে নলিনীর চুল ধরিল, কহিল, আর লেখাপড়ার দরকার নেই, ওঠো, আমাদের বাড়ি চলো, কাল দাদার বউ এসেছে। নলিনী কহিল, বউ এসেছে? সঙ্গে আনলে না কেন? হেম কহিল, তা কি হয়, নূতন এসেছে, হঠাৎ তোর এখানে আসবে কেন? নলিনী কহিল, আমি তবে যাব কেন? হেমাঙ্গিনী হাসিয়া বলিল, তোর ঘাড় যাবে, এই আমি টেনে নিয়ে যাচ্ছি। চুল ধরিয়া টানিয়া লইয়া যাইলে নলিনী কেন,
অনেককেই যাইতে হইত, নলিনীকেও যাইতে হইল। যাইতে নলিনীর বিশেষ আপত্তি ছিল, কারণ তাহাদের বাটি যাইলে ফিরিয়া আসিতে বিলম্ব হইত। দু একদিন নলিনীর বাটি ফিরিবার পূর্বেই সত্যেন্দ্রনাথ কাছারি হইতে ফিরিয়াছিলেন। সেরূপ অবস্থায় সত্যেন্দ্রর বড় অসুবিধা হইত। তিনি কিছু মনে করুন আর নাই করুন, নলিনীর বড় লজ্জা করিত, কারণ সে জানিত কাছারি হইতে ফিরিয়া আসে তাহার হাতের বাতাস না খাইলে স্বামীর গরম ছুটিত না। বিধাতার ইচ্ছা, বহু চেষ্টায় আজও নলিনী 7টার পূর্বে ফিরিতে পারিল না। আসিয়া সে দেখিল সত্যেন্দ্র সংবাদপত্র পাঠ করিতেছে। তখনও কিছু আহার করেন নাই। খাওয়াইবার ভার নলিনী আপন হস্তেই রাখিয়াছিল। কাছে আসিলে সত্যেন্দ্র হাসিল, কিন্তু সে হাসি নলিনীর ভালো বোধ হইল না। সে অন্তরে শিহরিয়া উঠিল। আসন পাতিয়া নলিনী জল খাবার খাওয়াইতে চেষ্টা করিল, কিন্তু সত্যেন্দ্র কিছু স্পর্শও করিল না। ক্ষুধা একেবারেই নাই। বহু সাধ্য সাধনাতেও সে কিছু খাইল না। নলিনী বুঝিল এ অভিমান কেন। আজ হেমাঙ্গিনীর শ্বশুর বাড়ি যাইবে। তাহার স্বামী উপেন্দ্রবাবু তাহাকে লইতে আসিয়াছেন। নলিনী বহু দিবস হেমার সহিত দেখা করিতে যায় নাই, তাই আজ হেমা অনেক দুঃখ করিয়া তাহাকে যাইতে লিখিয়াছে। নলিনী প্রতিজ্ঞা করিয়াছিল স্বামীর অনুমতি বিনা সে আর কোথাও যাইবে না, কিন্তু আজ সে প্রতিজ্ঞা রক্ষা করিতে গেলে প্রিয় সখীর সহিত আর দেখা হয় না। নলিনী বড় বিপদে পড়িল। হেমা লিখিয়াছে তাহারা 3টা ট্রেনে রওনা হইবে। তাহা হইলে স্বামীর অনুমতি লওয়া কি করিয়া হয়? বহু কুতর্কের পর নলিনী যাওয়াই স্থির করিল। যাবার সময় দাসীকে সে বলিয়া দিল যেন ঠিক 3টার সময় রায়দের বাড়িতে গাড়ি পাঠানো হয়। গাড়ি পাঠানো হইয়াছিল, কিন্তু হেমার 3টা ট্রেনে যাওয়া হইল না। সুতরাং সে নলিনীকে কিছুতেই ছাড়িয়া দিল না। অনেক জিদ করিয়াও সে হেমার হাত এড়াইতে পারিল না। হেমা আজ অনেক দিনের জন্য চলিয়া যাইতেছে। কতকাল আর দেখা হইবে না। সহজে কে ছাড়িয়া দেয়? বাটি ফিরিতে বিলম্ব হইলে স্বামী রাগ করিবেন, এ কথা বলিতে নলিনীর লজ্জা হইতেছিল। সহজে এ কথা কে বলিতে চাহে? এ হীনতা কে স্বীকার করে, বিশেষ এই বয়সে? অবশেষে সে কথাও সে বলিল, কিন্তু হেমা তাহা বিশ্বাস করিল না। সে হাসিয়া বলিল, বোকা বুঝিও না, রাগারাগির ব্যাপার আমি ঢের বুঝি। ভূপেনবাবুও অনেক রাগ করতে জানেন। কথাটা হেমা হাসিয়া উড়াইয়া দিল, কিন্তু নলিনী মর্মে পীড়া পাইল। সকলের স্বামী কি এক ছাঁচে গড়া? সকলেই কি উপেনবাবুর মতো? নলিনী যখন ফিরিয়া আসিল তখন রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। আসে আসে শুনিল বাবু বাহিরে শয়ন করিয়াছেন। মাতঙ্গিনী ওরফে মাতু নলিনীর বাপের বাড়ির ঝি। সে নলিনীর সহিত আসিয়াছিল, অনেক দিনের লোক। বিশেষ সে নলিনীকে অত্যন্ত স্নেহ করিত, তাই সে নলিনীকে আজ বিলক্ষণ 10 কথা জানাইয়া দিল। বাটির মধ্যে সেই কেবল জানিত সত্যবাবু বিলক্ষণ রাগ করিয়াই বাহিরে শয্যা রচনা করিবার আদেশ দিয়াছিলেন। গভীর রাত্রে যখন শয্যায় শয়ন করিয়া চক্ষু মুদ্রিত করিয়া সত্যেন্দ্রনাথ পূর্ব স্মৃতি জাগাইয়া তুলিবার চেষ্টা করিতেছিল, যখন সেই বহুদিনগত প্রফুল্ল কমল সদৃশ সরলার মুখের সহিত নলিনীর মুখের ঈষৎ সাদৃশ্য আছে কিনা বিবেচনা করিতেছিল, যখন সরলার ভালোবাসা নিকট নলিনীর ভালোবাসা, সাগরের নিকট ঘোষপদের জল ধারণা করিবার জন্য মনের মধ্যে বিষম ঝটিকার উৎপত্তি করিতেছিল, তখন ধীরে ধীরে দ্বার খুলিয়া নলিনী সে গৃহে প্রবেশ করিল। সত্যেন্দ্র চাহিয়া দেখিল নলিনী। নলিনী আসিয়া সত্যেন্দ্রর পদতলে বসিল। সত্যেন্দ্র চক্ষু মুদ্রিত করিল। বহুক্ষণ এইভাবেই কাটিয়া গেল দেখিয়া সত্যেন্দ্রনাথ বিরক্ত হইল। পার্শ্ব পরিবর্তন করিয়া পুরুষভাবে স্পষ্ট স্বরে কহিল, তুমি এখানে কেন? নলিনী কাঁদিতেছিল, কথা কহিতে পারিল না। কান্না দেখিয়া ডেপুটিবাবু আর একটু ক্রুদ্ধভাবে বলিল, রাত হয়েছে, যাও ভেতরে গিয়ে শোওগে।
নলিনী কাঁদিতেছিল। এবার চক্ষের জল মুছিয়া সে বলিল, তুমি শোবে চলো। সত্য ঘাড় নাড়িল, বলিল, আমার বড় ঘুম পেয়েছে, আর উঠতে পারবো না। কাঁদিলে সত্যেন্দ্র বিরক্ত হয়। নলিনী চক্ষের জল মুছিয়াছে, স্বামীর কাছে আর সে কাঁদিবে না। ধীরে ধীরে পায়ের ওপর হাত রাখিয়া নলিনী বলিল, এবার আমাকে ক্ষমা করো, এখানে তোমার বড় কষ্ট হবে, ভেতরে চলো। সত্যেন্দ্র আর ভেতরে যাইবে না প্রতিজ্ঞা করিয়াছে। সে বলিল, কষ্টের কথা এত রাত্রে আর ভেবে কাজ নাই, তুমি শোওগে, আমিও ঘুমোই। নলিনী সত্যেন্দ্রকে চিনিত। সমস্ত রাত্রি সে আপনার ঘরে বসে কাঁদিয়া কাটাইল। বলি, ও হেমাঙ্গিনী, একবার দেখিয়া গেলে না? রাগারাগির ব্যাপার তুমি ভালো বোঝো, একবার মিটাইয়া দেবে নাকি? পরদিনও সত্যেন্দ্র ভেতর বাড়ি আসিল না, বা নলিনীর সঙ্গে সাক্ষাৎ করিল না। নলিনীর একখানা পত্র মাতু সত্যেন্দ্রর হাতে দিয়াছিল। সে সেখানে না পড়িয়াই মাতঙ্গিনীর সম্মুখে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, এসব আর এনো না। 4-5 দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় আসিয়া পৌঁছলেন। হঠাৎ দাদাকে দেখিয়া নলিনী অতিশয় সন্তুষ্ট হইল, কিন্তু ততোধিক বিস্মিত হইল। দাদাজি? নরেন্দ্রবাবু নলিনীর সহিত সাক্ষাৎ করিয়া হাসিয়া বলিলেন, বাড়ি যাবার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন বোন? ব্যস্ত? কথাটার অর্থ নলিনী তখনই বুঝিয়া ফেলিল। হাসিয়া সে বলিল, তোমাদের যে অনেক দিন দেখিনি। যেদিন স্বামীর চরণে প্রণিপাত করিয়া নলিনী দাদার সহিত গাড়িতে উঠিল, সে রাত্রে সত্যেন্দ্রনাথ একটুকুও ঘুমাইতে পারিল না। সমস্ত রাত্রি ধরিয়া সত্যেন্দ্র ভাবিতেছিল, এতটা না করিলেও চলিতে পারিত। অনেকবার সত্যর মনে হইয়াছিল, এখনও সময় আছে, এ সময়েও গাড়ি ফিরাইয়া আনি। কিন্তু হায় রে অভিমান, তাহারই জন্য নলিনীকে ফিরাইয়া আনা হইল না। যাইবার সময় মাতুও সঙ্গে গিয়াছিল, সেই কেবল যাইবার যথার্থ কারণ জানিত। নলিনী মাতুকে বিশেষ করিয়া বলিয়া দিয়েছিল যেন সে বাড়িতে কোনো কথা না বলে। নলিনী মনে করিল, এ কথা প্রকাশ করিলে স্বামীর অপযশ করা হইবে। ভালো হোক আর মন্দ হোক, তাহার স্বামীকে লোকে মন্দ বলিবার কে? পিতৃগৃহে যাইয়া নলিনী পিতামাতার চরণে প্রণাম করিল, ছোট ভাইটিকে কোলে লইল। শুধু সে হাসিতে পারিল না। মা বলিলেন, নলিনী আমার একদিনের গাড়ির পরিশ্রমে একেবারে শুকিয়ে গেছে, কিন্তু সে শুষ্ক মুখ আর প্রফুল্ল হইল না। পৃথিবীতে প্রায়ই দেখা যায়, একটা সামান্য কারণ হইতে গুরুতর অনিষ্টের উৎপত্তি হয়। শূর্পণখার ঈষৎ চিত্তচাঞ্চল্যই স্বর্ণলঙ্কা ধ্বংসের হেতু হইয়াছিল। অকিঞ্চিৎকর রূপ লালসার জন্য শুধু ট্রয়নগর ধ্বংস হইয়া গেল। মহানুভব রাজা হরিশ্চন্দ্র অতি সামান্য কারণেই এমন বিপদগ্রস্ত হইয়াছিলেন। জগতে এরূপ দৃষ্টান্ত বিরল নহে। এখানেও একটা সামান্য অভিমানে বিষম বিপত্তি ঘটিয়া উঠিল। সত্যেন্দ্রনাথের দোষ দেব কি? নলিনী কখনো অভিমান করে নাই। স্বামীর কষ্টের কথা মনে করিয়া সে নীরবে সমস্ত সহ্য করিত। আর পারিল না। সে ভাবিল, এই ক্ষুদ্র কারণে যে স্বামী কর্তৃক পরিত্যক্ত হয়, সে মরে না কেন? দারুণ অভিমানে নলিনী শুকাইতে লাগিল। ওদিকে সত্যেন্দ্রর অভিমান ফুরাইয়া গিয়াছে। এক দণ্ডও না থাকিলে যাহার চলে না, তাহার এই মিছা অভিমান কতদিন থাকে? অভিমান দারুণ কষ্টের কারণ হইয়া দাঁড়াইয়াছে। সত্যেন্দ্র প্রত্যহ চাহিয়া থাকে, আজ হয়তো নলিনীর পত্র আসিবে, হয়তো সে লিখিবে, আমায় লইয়া যাও। সত্যেন্দ্র ভাবে, তাহা হইলে মাথায় করিয়া লইয়া আসিব, আর কখনো এরূপ অন্যায় ব্যবহার করিব না। কিন্তু ভবিতব্য কে অতিক্রম করিবে? যাহা হইবার তাহা হইবেই। তুমি ক্ষুদ্র প্রাণী মাত্র। আজকাল করিয়া 6 মাস কাটিয়া গেল, হতভাগিনী কোনো কথা লিখিল না। পাপিষ্ঠ সত্যেন্দ্রনাথ ভাঙিল,
কিন্তু মচকাইল না। 6 মাস কাটিয়া গেল। ক্রমশ সত্যেন্দ্রনাথের অসহ্য হইল। লুপ্ত অভিমান আবার দৃপ্ত হইয়া উঠিল। ক্রোধ আসিয়া তাহাতে যোগ দিল। হিতাহিত জ্ঞান রহিত সত্যেন্দ্রনাথ নিজের দোষ দেখিল না। ভাবিল, যাহার অহংকার এত, তাহার প্রতিশোধও তদ্রূপ হওয়া প্রয়োজন। কেহই নিজের দোষ দেখিল না। সেই অর্ধমিলিত হৃদয় দুইটি আবার চিরকালের জন্য বিভিন্ন হইয়া চলিল। যৌবনের প্রারম্ভে সংকুচিতা লতাকে কে টানিয়া বাড়াইয়াছিল, কিন্তু আর সহে না, এবার ছিঁড়িবার উপক্রম হইল। সত্যেন্দ্রনাথ, তোমার দোষ দিই না, তাহারও দিই না। দুইজনেই ভুল করিয়াছ, দোষ করো নাই। ভুল দেখাইতে পারিলে আত্মগ্লানি কাহার যে অধিক হইত, তাহা ভগবানই জানেন। আমরাও বুঝিতে পারিতাম না, তোমরাও পারিতে না। বুঝিতে পারি না কি আকাঙ্ক্ষায়, কি স্বাদ পূর্ণ করিতে তোমরা এতটা করিলে। স্বাদ মিটে না, মিটাইবার ইচ্ছাও নাই। কি স্বাদ তাহাও হয়তো ভালো বুঝিতে পারি না। তথাপি কাতর হৃদয় কি একটা অতৃপ্ত আকাঙ্ক্ষায় সকল সময় হাহা করিয়া ওঠে। কি যে হয়, কেন যে অদৃশ্য গতি ওই লক্ষ্যহীন প্রান্তে পরিচালিত হয়, কিছুতেই তাহা নির্ণয় করা যায় না। যাহা ঘটিবার তাহা ঘটিবে। ইচ্ছে হইলেও মনের সহিত দ্বন্দ্বযুদ্ধ করিয়াও তোমাকে অপরাধ হইতে অব্যাহত দিব কি? অমর রূপে গুণে বউ, পুত্রের পছন্দ হয় না। গৃহিণীর বড় দুঃখ। অমন চাঁদপানা বউ লইয়া ঘর করিতে পারিলেন না ভাবিয়া গৃহিণী অত্যন্ত বিমর্ষ হইয়াছেন। জননীর শত চেষ্টাতেও পুত্রের মত ফিরিল না। এখন আর উপায় কি? ছেলেরই যদি পছন্দ হইল না, তখন কিসের বউ? ছেলের আদরেই তো বউয়ের আদর। আর আমারই বা হাত কি? নিজে দেখিয়া শুনিয়া বিবাহ করিলে আমি কি আটকাইতে পারি? ইত্যাদি মৃদু বচন আওড়াইতে আওড়াইতে অভ্যাস অনুসারে গৃহিণী বরণডালা সাজাইতে বসিলেন। 2 বৎসর পূর্বে হরদেববাবুর মৃত্যু হইয়াছিল। সে কথা স্মরণ হইল। চক্ষে জল আসিল। আবার নলিনীর কথা মনে পড়িল। জলবেগ আরও বর্ধিত হইল। কি জানি কেমন বউ আসিবে। কর্তা বাঁচিয়া থাকিলে বোধ হয় পোড়া কপালের এই দুরবস্থা দেখিতে হইত না। সত্যেন্দ্র বিবাহ করিয়া আসিল। মা বউ বরণ করিয়া ঘরে তুলিলেন। আবার পোড়া চোখে জল আসিল। জল মুছিতে মুছিতে তিনি বলিলেন, চোখে কি পড়েছে? কেবল জল আসছে। গিরিবালা বড় মুখফর মেয়ে। বিশেষ নলিনীর সহিত তাহার বেহান পাতানো ছিল। সে বলিয়া ফেলিল, এই বয়সে 3 বার? আরও কতবার চোখে কি পড়বে কে জানে। কথাটা গৃহিণী শুনিলেন। সত্যেরও কানে গেল। কাল সাধের ফুলশয্যা। কোথা হইতে একটা ভারী জমকালো রকম তত্ত্ব আসিয়াছে। বরকনের ঢাকাই শাড়ি, ধুতি, চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের। কনের বারাণসীর চেলিখানের মতো সুন্দর চেলি গ্রামে ইতিপূর্বে কেহ দেখে নাই। সকলেই জিজ্ঞাসা করিতেছে, কোথাকার তত্ত্ব? একবার ঢোক গিলিয়া বলিতেছেন, সত্যের কে একজন বন্ধু পাঠিয়েছে। গৃহিণী চক্ষের জল চাপিয়া, যথার্থ সংবাদ চাপিয়া হাসি কান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টান্নাদি বন্টন করিলেন। সকলে যে যাহার ভাগ লইয়া চলিয়া গেল। যাইবার সময় রাজবালা বলিল, বেশ তত্ত্ব করেছে। নৃত্যকালী বলিল, তার হবে না, বড়লোক তত্ত্ব পাঠালে এমনই পাঠায়। ক্রমশ কথা চাপা পড়িল। তখন যোগমায়া বলিল, আচ্ছা আবার বিয়ে করলে কেন? জ্ঞানদা কহিল, কি জানি বোন, অমন রূপে গুণে বউ, কে জানে, ওসব বোঝা যায় না। রামমণি জাতিতে নাপিতের কন্যা, তবে অবস্থা ভালো, দেখিতেও মন্দ নহে। এই নাকটি সামান্য চাপা মাত্র। কোনো কোনো পরশ্রী কাতর লোক তাহার চক্ষেরও দোষ দিত, বলিত হাতির চোখের চেয়েও ছোট। যাক,
এ নিন্দাবাদে আমাদের প্রয়োজন নাই। রামমণি একটু হাসিয়া বলিল, তোমাদের ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর ও কথা বলো? ছুঁড়ি সদা সর্বদা যে ফিকফিক করে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহ হয়েছিল স্বভাব চরিত্র মন্দ। না হলে চাকরির স্থান থেকে তাড়িয়ে দেয়, আবার বিয়ে করে। মুখে কিছু না বলিলেও কথাটা অনেকের মতের সহিত মিলিল। ইহার দু একদিন পরে গ্রামের প্রায় সকলেই জানিল যে রামমণি জমিদারের বাটির গূঢ় রহস্য ভেদ করিয়াছে। নাপিতের মেয়ে না হইলে এত বুদ্ধি কি বামন কায়েতের মেয়ের হয়? কথাটা অনেকেই স্বীকার করিল। এবার গৃহিণীর পালা। এ কথা যখন তাহার কানে গেল, তিনি ঘরের কপাট বন্ধ করিয়া একেবারে ভূমে লুটাইয়া পড়িলেন। আমার নলিনী কুলোটা! কি জানি কেন গৃহিণীর সরলা অপেক্ষা নলিনীকে অধিক ভালোবাসিয়াছিলেন। জন্মের মতো সেই নলিনীর কপাল ভাঙিয়া গিয়াছে। গৃহিণী মনে মনে ভাবিলেন, সত্য হয় ভালোই, নয় আমি নলিনীকে লইয়া কাশিবাসী হইব। পোড়া কপালের এই জন্মের মতো সব সাধই তো মিটিয়াছে। তখন তিনি দ্বার খুলিয়া মাতুকে ডাকিয়া আনে আবার দ্বার বন্ধ করিলেন। মাতুই তত্ত্ব লইয়া আসিয়াছিল। দুইজনের চক্ষু জলের বহু বিনিময় হইল। কেমন করিয়া নলিনীর সোনার বর্ণ কালি হইয়াছে, কি অপরাধে সত্যেন্দ্র তাহাকে পায়ে ঠেলিয়াছে, কত কাতর বচনে সে ঠাকুরানীকে প্রণাম জানাইয়াছে ইত্যাদি বিবরণ মাতঙ্গিনী বেশ করিয়া বিনাইয়া বিনাইয়া চক্ষু মুছিতে মুছিতে গৃহিণীকে শুনাইল। শুনিতে শুনিতে গৃহিণীর পূর্ব স্নেহ শতগুণ বর্ধিত হইয়া উঠিল। পুত্রের ওপর দারুণ অভিমান জন্মিল। মনে মনে তিনি ভাবিলেন, আমি কি সত্যর কেউ নহি? সকল কথাই কি আমার উপেক্ষার যোগ্য? আমার কি একটা কথাও থাকিবে না? আমি আবার নলিনীকে গৃহে আনিব। অমর লক্ষ্মীর কি এ দশা করিতে আছে? সেই দিন সন্ধ্যার সময় জননী পুত্রকে ডাকিয়া বলিলেন, নলিনীকে নিয়ে এসো। পুত্র ঘাড় নাড়িয়া বলিল, না। জননী কাঁদিয়া ফেলিলেন, বলিলেন, হুরে, আমার নলিনীর নামে গ্রামময় কলঙ্ক রটেছে যে, তুই তার স্বামী, তার মান রাখবি নি? কিসের কলঙ্ক? অমন করে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করব? মুখ বন্ধ করে কি হবে? তবু আনবি নি? না। জননী অতিশয় ক্রুদ্ধা হইলেন। কিরূপ ক্রুদ্ধা হইতে হইবে এবং তখন কি কথা বলিতে হইবে তাহা তিনি পূর্ব হইতে স্থির করিয়া আসিয়াছিলেন। সুতরাং কিছু ভাবিতে হইল না। বলিলেন, তবে কালই আমাকে কাশী পাঠিয়ে দাও। আমি এখানে এক দণ্ড আর থাকিতে চাই না। সত্য আর সে সত্য নাই। সরলার আদরের ধন, ক্রীড়ার দ্রব্য, শখের জিনিস, অন্যমনস্ক উচ্চমনা, সরল হৃদয় প্রফুল্ল বদন স্বামী, নলিনীর বহু যত্নের বহু ক্লেশের মনের মতো সত্যেন্দ্রনাথ আর নাই। সেও বুকে পাষাণ চাপাইয়াছে। লজ্জা শরম হিতাহিত জ্ঞান সকলই হারাইয়াছে। সে অনায়াসে বলিল, তোমার যেখানে ইচ্ছা হয় যাও, আমি আর কাকেও আনতে পারবো না। সত্যর মুখে কথা শুনিবেন মা তাহা স্বপ্নেও ভাবেন নাই। কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন। যাইবার সময় একবার বলিলেন, বউ আমার কুলটা নয়, তা বেশ যেন। গ্রামের লোকে যা ইচ্ছা হয় বলে, কিন্তু আমি কখনো তা বিশ্বাস করব না। পরদিন পিসিমা সত্যেন্দ্রকে ডাকিয়া বলিলেন, তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে, দেখেছ কি? সত্য ঘাড় নাড়িল, বলিল, না। কে বন্ধু? জানি না, বসো, কাপড়গুলো নিয়ে আসি। অল্পক্ষণ পরে পিসিমা এক তারা কাপড় লইয়া আসিলেন। সত্য দেখিল, বেশ মূল্যবান বস্ত্র। সে বিস্মিত হইল, কোন বন্ধু পাঠাইয়াছে? চেলিখানি বেশ করিয়া দেখিতে দেখিতে সে লক্ষ্য করিল এক কোণে কি একটা বাঁধা আছে। খুলিয়া দেখিল একখানা ক্ষুদ্র পত্র। হস্তাক্ষর দেখিয়া সত্যেন্দ্রর মাথা ঝ্যাঁত করিয়া উঠিল। লেখা আছে, ভগিনী, স্নেহের উপহার প্রত্যাখ্যান করিতে নাই। তোমার দিদি যাহা পাঠাইল গ্রহণ করিও।
সে রাত্রের ফুলশয্যা সত্যেন্দ্রর কণ্ঠশয্যা হইল। যুবার অভিমান কোনো বালকে দেখিয়াছ কি? সত্যেন্দ্র ন্যায় অভিমান করিয়া এতটা অনর্থপাত করিতে কোনো বালককে দেখিয়াছ কি? ছেলেবেলায় পুস্তক লইয়া খেলা করিতাম বলিয়া পিতার নিকট শাস্তি ভোগ করিয়াছি। সত্যেন্দ্রনাথ, তুমি হৃদয় লইয়া খেলা করিয়াছ, শাস্তি পাইবে ভয় হয় কি? তোমরা যুবা, সমস্ত সংসারটাই তোমাদের সুখের নিকেতন। কিন্তু বলো দেখি, তোমাদের কাহারও কি এমন একটা সময় আসে নাই যখন প্রাণটা বাস্তবিকই ভার বোধ হইয়াছে, যখন জীবনের প্রত্যেক গ্রন্থিগুলি শ্লথ হইয়া ক্লান্তভাবে ঢলিয়া পড়িবার উপক্রম করিয়াছে? না হইয়া থাকে একবার সত্যেন্দ্রনাথকে দেখো। ঘৃণা করিতে ইচ্ছা হয়, স্বচ্ছন্দে ঘৃণা করো। ঘৃণা করো, সহানুভূতি প্রকাশ করিও না। ঘৃণা করো, কিছু বলিবে না। দয়া করিও না, মরিয়া যাইবে। পাপী যদি মরিয়া যায়, প্রায়শ্চিত্ত ভোগ করিবে কে? সত্যেন্দ্র শ্রান্ত জীবনে প্রত্যেক দিন এক একটা দুঃসহ বোঝা লইয়া আসে। সমস্ত দিন ছটফট করিয়াও যেন সে বোঝা নামাইতে পারে না। সত্যেন্দ্রর মাঝে মাঝে বোধ হয় যেন তাহার অতীত জীবন সমস্ত বিস্তৃত হইয়া গিয়াছে। শুধু কিছুতেই ভুলিতে পারে না তাহার সাধের নলিনী পাবনায় চরিত্রহীনা হইয়াছিল, তাই সে তাহার স্বামী কর্তৃক পরিত্যক্ত হইয়াছে। প্রায় 2 মাস গত হইল, সত্যেন্দ্রনাথের বিবাহ হইয়াছে। আজ একখানা পত্র ও একটি ছোট পার্সেল আসিয়া সত্যেন্দ্রর নিকট পৌঁছিল। পত্রটি নলিনীর দাদা নরেন্দ্রবাবুর। সেখানে এই: সত্যেন্দ্রবাবু, অতি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি, সে কেবল আমার প্রাণাধিকা ভগিনী নলিনীর জন্য। মৃত্যুর পূর্বে সে অনেক করিয়া বলিয়া গিয়াছে যেন এই অঙ্গুরীয়টি আপনার নিকট পুনঃ প্রেরিত হয়। আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়টি পাঠাইলাম। ভগিনীর ইচ্ছা ছিল এইটি আপনার নূতন স্ত্রীকে পড়াইয়া দেন, ভরসা করি তাহার আশা পূরিবে। আর মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশেষ করিয়া অনুনয় করিয়া গিয়াছে যেন তাহার ছোট ভগিনীটি ক্লেশ না পায়। শ্রী নরেন্দ্রনাথ। নলিনীর যখন একটি ছোট পুত্র সন্তান হইয়া মরিয়া যায়, সত্যেন্দ্রনাথ এই অঙ্গুরীয়টি তাহার হস্তে পড়াইয়া দিয়াছিল। সে কথা মনে পড়িয়াছিল কি? সত্যেন্দ্রনাথ আর পাবনায় যান নাই। যে কারণে হোক, মাতা ঠাকুরানী আর কাশীবাসী হইতে পারিলেন না। নূতন বধূর নাম ছিল বিধু। বিধু বোধ হয় পূর্বজন্মে নলিনীর ভগিনী ছিল।